7 দিনের মধ্যে যুদ্ধ পুরোপুরি বন্ধে রাজি ইরান আমেরিকা। তুলে নেওয়া হলো তেহরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। জয় কি খামেনির দেশের? ইরান আমেরিকা সমঝোতায় হুমকির মুখে নেতানিয়াহুর ভবিষ্যৎ, হারাতে পারার ক্ষমতা। দুর্নীতির বিচারে হতে পারে জেল ও পতন কি শুরু? 10 বছরে 6 প্রধানমন্ত্রীর পদত্যাগ, 2 বছরও টিকছে না কেউ। কেন বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পরিবর্তন? কি সমস্যা ব্রিটেনে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। অবশেষে আসছে 7 দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে মধ্যপ্রাচ্যে নিরীহ মুসলিম হত্যা, রক্তপাত আর ধ্বংসযজ্ঞ। শুধু তাই নয়, সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় ইরানের ওপর তেল সহ সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ থাকা সম্পদও তেহরানকে ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। একে বিজয় হিসেবে দেখছে খামেনির দেশ। বিনিময়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষকদের ইরানের ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে তেহরান। আমেরিকা কি ইরানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে নাকি চুক্তির বরখেলাপ করবে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এবারের অভিজ্ঞতা আগের মতো নয়। ইসলামাবাদ শান্তি সম্মেলনের মতো ঝুলিতে জমা পড়েনি তিক্ত অভিজ্ঞতা। অন্তত বৈঠক বানচালের মতো বিব্রতকর অবস্থায় পড়েননি শান্তি আলোচনার অন্যতম পক্ষ ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদের সাথে তালমিল রেখে সুইজারল্যান্ডে 18 ঘণ্টা অবস্থানের পর দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা উদ্বোধনী বৈঠকের শেষে তেহরানের উদ্দেশ্যে বিদায় নেন ইরানের প্রতিনিধিরা। কূটনৈতিক আবহাওয়া যখন ইতিবাচক বার্তা দিচ্ছে, তখন এই বৈঠক নিয়ে কি আশাবাদী হওয়া যায়? কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে? বৈঠক শেষে কি বললেন ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা? লেবাননে হামলা বন্ধের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তেল ও পেট্রোলিয়াম পণ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা মওকুফের চূড়ান্ত খসড়াও সম্পন্ন হয়েছে। শিগগিরই আমরা এই সংক্রান্ত দলিলের পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিও দেখতে পাব। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি লিখেছেন, নৌ অবরোধ প্রত্যাহার হয়েছে, মুক্ত করা হয়েছে জব্দকৃত কিছু সম্পদ। ইরানের প্রধান অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও লিখেছেন, এখন যুক্তরাষ্ট্রের আন্তরিকতার আসল প্রমাণ নির্ভর করছে লেবাননে সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ার ওপর। অবশ্য সুইজারল্যান্ডের বার্গেনস্টকে আশা জাগানিয়া বৈঠকেও সীমিত সময়ের জন্য বয়ে গেছে অনিশ্চয়তার তপ্ত হাওয়া। ইরানের প্রতিনিধিদের বৈঠক থেকে উঠে যাওয়ার ঘটনাও ঘটে, যার সূত্রপাত ঘটে সামাজিক মাধ্যম এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে, যেখানে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে। এর কঠিন জবাব দিয়েছেন ইরানের প্রতিনিধি দলের প্রধান, দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, মার্কিন হুমকিকে তেহরান গোনায় ধরে না। ইরানের সশস্ত্র বাহিনী ভিন্নভাবে জবাব দিতে প্রস্তুত আছে। শান্তি আলোচনার যাত্রা যে শুভ হয়েছে, ইতিবাচক আশাবাদের সুবাতাস বইছে, তা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতিক্রিয়ায়ও স্পষ্ট। তার মতে, এই বৈঠকের মাধ্যমে শান্তি চুক্তির খুব ভালো ভিত্তি স্থাপন হয়েছে। জব্দ করা ইরানের সম্পদ অবমুক্তির আভাসও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের ইরানে ঢুকতে দিতে রাজি হয়েছে তেহরান। আঞ্চলিক যুদ্ধবিরতি, বিশেষ করে লেবানন ঘিরে নতুন করে সংঘাত এড়াতে উত্তেজনা প্রশমনের কৌশল নিয়েও আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল আবার শুরু হওয়ায় মাইন অপসারণ এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে একটি সমন্বয় কাঠামো নিয়েও ঐকমত্য হয়েছে। এদিকে যৌথ বিবৃতি দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার, যেখানে বলা হয়েছে যুদ্ধবন্ধে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্র একটি রূপরেখার বিষয়ে রাজি হয়েছে। 12 ও 13 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই দ্বিতীয় দফা বৈঠকের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশ। এর ধারাবাহিকতায় গত বুধবার সমঝোতা স্মারকে সই করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরান আমেরিকার সমঝোতায় হুমকির মুখে পড়েছে ইসরায়েলের বর্বর গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। ইরান যুদ্ধ তাকে কাঙ্ক্ষিত রাজনৈতিক সুবিধা দিতে তো পারেইনি, উল্টো দেশের ভেতরে সব
ধস নামিয়েছে তার জনপ্রিয়তার। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি এখন লেবানন সীমান্তকে ব্যবহার করছেন ভোটারদের মন জয়ের হাতিয়ার হিসেবে। প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়? দুর্নীতির অভিযোগে কারাগারে যাবে কি নেতানিয়াহু? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য কাঁপানো হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করলেও ইরানের কাছে হেরে গেছে ইসরায়েল। প্রায় 92% ইসরায়েলি এখন বিশ্বাস করেন এবারের সংঘাতে তাদের দেশ নয়, ইরানই পেয়েছে আসল জয়। 3000-এর বেশি ইসরায়েলি নাগরিকের উপর চালানো জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিকে ইসরায়েলের বিশাল বড় পরাজয় হিসেবে দেখছেন দেশটির সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু পুরোপুরি ভেস্তে গেছে তার অলীক স্বপ্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক চুক্তি ইসরায়েলিদের মনে তৈরি করেছে গভীর ক্ষত। এবারের যুদ্ধ দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছেন বেশিরভাগ ইসরায়েলি নাগরিক। অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরের মতোই দাবি করে আসছেন তিনি দেশের জন্য বড় বড় অনেক লক্ষ্য অর্জন করে ফেলেছেন, কিন্তু তার নিজ দেশের প্রায় 3/3 মানুষই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এসব কথাকে স্পষ্ট মিথ্যা বলে মনে করছেন। নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার দক্ষতা নিয়ে দেশের ভেতরেই চলছে তীব্র সমালোচনা। সাধারণ মানুষের পাশাপাশি ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক এলিট শ্রেণী মনে করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলাফল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘদিনের প্রভাব এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। নিজের পতন ঠেকাতে নেতানিয়াহু এখন লেবাননে সামরিক অভিযান জারি রেখে ভোটারদের মন জয়ের শেষ চেষ্টা করছেন। লেবানন যুদ্ধ এখনই পুরোপুরি বন্ধ হয়ে গেলে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে হবে নেতানিয়াহুকে। তবে ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে অনিশ্চিত লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে দেশের ভেতরে বিরোধী নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি। সব মিলিয়ে নেতানিয়াহুর জন্য নির্বাচন জেতা এখন প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া বেনিয়ামিন নেতানিয়াহু এক চরম জুয়া খেলেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ তার জন্য কোনো রকম রাজনৈতিক ফায়দা বয়ে আনতে পারেনি। সাম্প্রতিক জরিপগুলো বলছে ইসরায়েলের প্রায় 59% মানুষ চান নেতানিয়াহু যেন রাজনীতি থেকে পুরোপুরি অবসর নেন। তার ডানপন্থী জোট সরকার বর্তমানে ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে রয়েছে। যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা আর দেশের ভেতরে জমে ওঠা তীব্র ক্ষোভ নেতানিয়াহুকে দাঁড় করিয়ে দিয়েছে খাদের কিনারায়। সুতরাং আগামী নির্বাচনই তার রাজনৈতিক জীবনের চূড়ান্ত অধ্যায় হবে কিনা সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রাষ্ট্র ক্ষমতা হুমকির মুখে থাকলেও কমছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি ধামকি। নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না তিনি। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যতদিন খুশি অবস্থান করবে বলেও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের কর্মকর্তাদের অভিযোগ, সুইজারল্যান্ডে শান্তি আলোচনা পণ্ড করার চেষ্টা করছেন নেতানিয়াহু। পরমাণু স্থাপনায় নতুন করে হামলা চালানোর চেষ্টা করলে ইসরায়েলকে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ডে যখন শান্তি আলোচনার মধ্যস্থতায় ব্যস্ত যুক্তরাষ্ট্র ইরান, তখন তেহরানের পরমাণু ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন এই শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি করে বলেছেন তিনি ক্ষমতায় থাকতে ইরানকে কখনোই পরমাণু অস্ত্রধারী দেশ হতে দেবেন না। রবিবার জেরুজালেমে আন্তর্জাতিক এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক তাতে ইসরায়েলের কিছুই আসে যায় না। ইরানকে কখনোই পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে দেয়া হবে না। লেবানন, গাজা এবং সিরিয়া নিয়ে কথা বলতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি অঞ্চলে ইসরায়েলের বাহিনী রয়েছে। লেবাননে হিজবুল্লাহ নিধন না হওয়া পর্যন্ত সেনারা অবস্থান করবে। হিজবুল্লাহ 90% অস্ত্র ধ্বংস করার দাবিও করেন নেতানিয়াহু। হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের জন্য নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার স্বার্থে সেনারা লেবাননের দক্ষিণে অবস্থান করবে। আলোচনায় যাই হোক না কেন, চুক্তি হোক বা না হোক, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কথায় চলেন না বলে দাবি করেন বেনিয়ামিন নেতানিয়াহু।
মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্পের সাথে তার মতের মিল অমিল দুটোই আছে, তবে ইসরায়েলের জনগণের অধিকার রক্ষায় কারো কথাই শুনতে নারাজ তিনি। হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে যে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র জড়ো করেছিল তার 90% বেশি আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা গাজায় একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছি, সিরিয়ায় ও লেবাননে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছি এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য যতদিন প্রয়োজন হবে আমরা সেখানে অবস্থান করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের শান্তি আলোচনা পণ্ড করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইরানের কর্মকর্তাদের। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণ ইরানের অধিকার এবং এ বিষয়ে কারো হস্তক্ষেপ মানবে না তেহরান। ইসরায়েল নতুন করে হামলা চালানোর চেষ্টা করলে পরিণতি আগের চেয়ে ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন ইরানের কর্মকর্তারা। 4 দিনের কম সময়ে লেবাননে অন্তত 100 জনকে হত্যার অভিযোগ এনে আইআরজিসি কমান্ডার জেনারেল ইসমাইল কানাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি সেনারা নিজ পায়ে হেঁটে দক্ষিণ লেবানন ত্যাগ না করলে 2000 সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি ঘটবে। ওই বছর লজ্জা ও অপমানের সাথে লেবানন থেকে পালাতে বাধ্য হয়েছিল ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চুক্তিকে দুর্বল করার হুমকি দিচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে, যা খাদের কিনারায় ঠেলে দিচ্ছে চুক্তির ভবিষ্যৎ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফুটবল মাঠ, আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, সব জায়গাতেই ইরানিদের প্রতিটি পদক্ষেপ দেশের মানুষের মর্যাদা ও সম্মান রক্ষার এক বৃহত্তর লড়াইয়ের অংশ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফুটবল বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ইরান ড্র করার পর এবং সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনার অগ্রগতির খবর আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। কূটনৈতিক ব্যস্ততার মাঝেও ফুটবল বিশ্বকাপ নিয়ে আরাকচির এই পোস্ট আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ফুটবল মাঠের 90 মিনিটের লড়াই, আলোচনার টেবিলের স্নায়ুযুদ্ধ কিংবা রণক্ষেত্র, স্থান ভেদে দৃশ্যপট ভিন্ন হলেও সব ক্ষেত্রেই আপোষহীন ইরানিরা। প্রতিটি অঙ্গনে তাদের এমন লড়াকু মানসিকতা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পারস্যের হাজার বছরের সম্মান ও শৌর্য ধরে রাখার এক অবিরাম মহাকাব্য। নিজ দেশের মানুষের আত্মমর্যাদা আর জাতীয় গৌরব অক্ষুণ্ণ রাখার এই লড়াই যুগে যুগে ইরানকে বিশ্বের বুকে এক অনন্য পরিচয়ে পরিচিত করেছে। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাতেও সেটি বারবার প্রমাণ করে যাচ্ছে ইরান। আসলে স্থানটা ফুটবল মাঠ, আলোচনার টেবিল নাকি রণক্ষেত্র, সেটা ইরানিদের কাছে মুখ্য নয়। তাদের কাছে আসল লড়াইটা হলো একটাই, জাতীয় সম্মান রক্ষা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিশ্ববাসীকে সেটি স্মরণ করিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অত্যন্ত সংবেদনশীল ও জটিল কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী বার্তা নিয়ে হাজির হলেন আব্বাস আরাকচি। বড় বড় ভূ রাজনৈতিক এজেন্ডা নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে ব্যস্ত সময় পার করলেও তার নজর এড়ায়নি ফুটবল বিশ্বকাপের ময়দানে ইরানি ফুটবলারদের লড়াকু পারফরম্যান্স। 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন আরাকচি, যেখানে একদিকে রয়েছে বিশ্বকাপে ইরানি ফুটবলারদের লড়াকু মুহূর্ত আর অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুল ছাত্রীদের স্মৃতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক মিশনের ব্যস্ততার মাঝেও ফুটবল বিশ্বকাপ নিয়ে আরাকচির এই পোস্ট আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। আরাকচি যে ম্যাচটি নিয়ে পোস্ট করেছিলেন সেটি ছিল ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইরান। শত প্রতিকূলতা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝে মাঠে ইরানি ফুটবলারদের এই পারফরম্যান্স দেশের মানুষকে উল্লসিত করেছে। ম্যাচ শেষে ইরানিরা ড্রেসিং রুমেও এক অনন্য ক্রীড়াসুলভ আচরণ প্রদর্শন করেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের লকার রুমে একটি চিরকুট লিখে যান তারা। সেই চিরকুটে লস অ্যাঞ্জেলেসবাসীদের তাদের প্রতি আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। রাজনৈতিক বৈরিতা ভুলে ফুটবল যে সবাইকে এক করতে পারে, সেই সুন্দর বার্তাটি চিরকুটে তুলে ধরেন তারা। গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব এলাকার সাজারেহ তাইয়েবা গার্লস স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
যুদ্ধের প্রথম দিনে চালানো ওই হামলায় প্রায় 160 জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুল ছাত্রী ও তাদের শিক্ষক। সেই নির্মম ঘটনা স্মরণ করে আরাকচি বলেন, ইরানিরা তাদের প্রিয় জনগণের সম্মান ও আত্মমর্যাদা রক্ষায় সব ফ্রন্টেই লড়াই চালিয়ে যাচ্ছে। এই প্রতীকী ছবির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মূলত একটি দ্বিমাত্রিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ইরানিরা প্রিয়জন হারানোর গভীর শোক বুকে চেপে রাখলেও খেলাধুলার মাঠ কিংবা কূটনীতির টেবিলে বীরত্বের সাথে ঠিকই লড়াই করতে জানে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গেল 10 বছরে 1 বা 2 নয় 6 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ব্রিটেনে, ফলে 2 বছরও টিকছে না কেউ। সোমবার নতুন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে শুরু হয় তুমুল আলোচনা। অথচ মাত্র 2 বছর আগে ব্যাপক জনপ্রিয়তায় ভর করে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছিলেন তিনি। প্রশ্ন উঠেছে, স্টারমারের পর কে হচ্ছেন নয়া প্রধানমন্ত্রী? কেন বারবার পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীরা? কোন কারণে? শুধু কি ব্রেক্সিট নাকি অর্থনৈতিক অচলাবস্থা? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন নাইম আহমেদ। প্রায় মাসখানেক ধরে চলা পদত্যাগের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সরে গেছেন লেবার পার্টির প্রধানের দায়িত্ব থেকেও। কেন মাত্র 2 বছরে তার এমন পদত্যাগ? কেনই বা বারবার দেশটিতে প্রধানমন্ত্রীর পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক স্থবিরতা ও জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়ে চলায় ক্ষমতায় বেশি দিন টিকতে পারেন না দেশটির প্রধানমন্ত্রীরা। একই পরিস্থিতি হয়েছে স্টারমারেরও। গেল মেতে স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর থেকেই বাড়তে থাকে চাপ। দলের ভেতরে দেখা দেয় অসন্তোষ। তার উপর অনাস্থা দেখায় লেবার পার্টির 1/4 নেতা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয় 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কিয়ার স্টারমার। জানান, দলের ভেতরে থেকে যে বার্তা পেয়েছেন তা সম্মানের সাথে মেনে নিয়েছেন। আমার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো, পরবর্তী সাধারণ নির্বাচনে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা। আমি পার্লামেন্টীয় দলের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর শুনেছি এবং সম্মানের সাথে তাদের মতামত গ্রহণ করেছি। আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তে আমি আমার ভালোবাসার দেশকে অগ্রাধিকার দিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করব। কে হচ্ছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী? নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নতুন নেতা হওয়ার দৌড়ে এগিয়ে ম্যানচেস্টারের সাবেক মেয়র ও ম্যাকারফিল্ড পার্লামেন্ট সদস্য অ্যান্ডি বার্নহাম। তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। ওয়েস স্ট্রিটিং বিরোধী দলে থাকার সময় দীর্ঘকাল কাজ করেছেন ছায়া স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। দলের মধ্য ও ডানপন্থী এমপিদের মধ্যে তার ব্যাপক সমর্থন। আরেক প্রার্থী অ্যাঞ্জেলা রায়নারকে ব্রিটিশ রাজনীতির সবচেয়ে প্রভাবশালী নারী রাজনীতিক ভাবা হয়। শ্রমিক রাজনীতি থেকে তার উত্থান। তবে 2025 সালে বাড়ি কেনার সময় কর না দেওয়ার অভিযোগে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগ পর্যন্ত কিয়ার স্টারমার ক্ষমতায় থাকবেন। এরই মধ্যে লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের জন্য দলকে অনুরোধ জানিয়েছেন তিনি। ব্রিটিশ রীতি অনুযায়ী দলীয় প্রধান নেতাই হবেন প্রধানমন্ত্রী। নতুন নেতা নির্বাচনের জন্য 9 জুলাই থেকে প্রার্থী বাছাই শুরু হবে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে অধিবেশন শুরুর আগে দায়িত্ব নেবেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনের দায়িত্ব থেকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরে যাওয়াকে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ নাগরিকরা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা সম্ভবত একটা ভালো সিদ্ধান্ত। তার দল তার পাশে নেই, তাই আমি যদি তার জায়গায় থাকতাম আমিও সম্ভবত পদত্যাগ করতাম। আমার মনে হয় তার পদত্যাগে ভালো হয়েছে। আমি লন্ডনে 18 বছর ধরে আছি। আগে দেশটা সুন্দর ছিল, আগে কাজ পাওয়া যেত, আয় ভালো ছিল, কিন্তু এখন দাসের মতো খেটে আয় করা কঠিন হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে দেশ অধপতনের দিকে যাচ্ছে, তাই পরিবর্তন দরকার ছিল। নতুন যিনি ব্রিটেনের ক্ষমতায় আসুন, অর্থনীতি চাঙ্গা ও জীবনযাত্রার ব্যয় কমাতে না পারলে তিনি কতদিন ক্ষমতায় টিকে থাকবেন তা বড় প্রশ্ন হয়েই থাকবে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সৌদি আরবের ব্যস্ত শহর রিয়াদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে
তুওয়াইক পর্বতমালার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এজ অফ দ্য ওয়ার্ল্ড এখন বিশ্বের অন্যতম আলোচিত পর্যটন গন্তব্য। প্রায় 1131 মিটার উঁচু এই খাড়া পাহাড় থেকে বিস্তৃত মরুভূমির যে অসীম দৃশ্য দেখা যায় তা অনেকেই পৃথিবীর শেষ সীমান্তের অনুভূতির সঙ্গে তুলনা করেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত সব মিলিয়ে প্রকৃতির এক অপার্থিব রূপ এখানে ধরা দেয়। কিভাবে মরুভূমির বুকে জন্ম নেয়া এই বিস্ময় পর্যটকদের নতুন করে টানছে, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মরুভূমির তপ্ত বালুরাশি আর আধুনিক বহুতল ভবনের শহর রিয়াদ থেকে কিছুটা দূরে গেলেই দেখা মিলবে এক অদ্ভুত ও বিস্ময়কর প্রকৃতির, যেখানে দাঁড়িয়ে মনে হবে হয়তো এখানেই শেষ হয়ে গেছে পৃথিবীর সীমানা। চারদিকে বিস্তীর্ণ উপত্যকা আর অন্তহীন মরুভূমির এক অবিশ্বাস্য প্যানোরামিক দৃশ্য নিয়ে সৌদি আরবে জেগে আছে জেবেল ফিহরাইন, যা বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এজ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর প্রান্ত নামে পরিচিত। প্রায় 800 কিলোমিটার দীর্ঘ তুওয়াইক পর্বতশ্রেণীর একেবারে শেষ প্রান্তে প্রায় 1131 মিটার উঁচুতে অবস্থিত এই খাড়া পাহাড়টি এখন স্থানীয় ও বিদেশি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। শহরের কোলাহল ছেড়ে এক বুক শান্তি আর রোমাঞ্চের খোঁজে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন এই পাহাড়ের চূড়ায়। সরু গিরিপথ ধরে হেঁটে পাহাড়ের একদম প্রান্তে যখন কেউ দাঁড়ায় তখন নিচের বিশাল মরুভূমিকে মনে হয় এক অন্তহীন সমুদ্র। বিশেষ করে এই পাহাড় থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। গোধূলির আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়ে তখন পুরো অবয়বটি রূপ নেয় এক রূপকথার রাজ্যে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন রিয়াদ শহর ওতপ্রোতভাবে উত্তপ্ত হয়ে ওঠে তখনও এই পাহাড়ের চূড়ায় বইতে থাকে এক অদ্ভুত শীতল বাতাস। পাহাড়ের ওপর দাঁড়িয়ে পর্যটকরা যখন 2 হাত প্রসারিত করে বাতাসের স্পর্শ নেন তখন শহরের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে অনেকেই পরিবার কিংবা বন্ধুদের সাথে এখানে সময় কাটান। পাহাড়ি পাথুরে পথ ধরে হেঁটে বেড়ানো আর প্রকৃতির এই নীরবতা উপভোগ করা যেন এক অন্যরকম মানসিক প্রশান্তি দেয়। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এজ অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর প্রান্তে। এই জায়গাটি রিয়াদের মূল শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখান থেকে চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ দেখায়। এখন জুন মাসের মাঝামাঝি সময় এবং শহরের ভেতরে এখন প্রচণ্ড গরম, কিন্তু এখানে একদম ভিন্ন চিত্র। চমৎকার ঠান্ডা বাতাস বইছে এবং গরমের কোনো অনুভূতিই নেই। এখানকার আবহাওয়া সত্যিই দারুণ। অ্যাজ অফ দ্য ওয়ার্ল্ড এটি আমার দ্বিতীয় সফর। এটি সত্যি একটি অসাধারণ জায়গা। আমি বলবো যে আপনি যদি রিয়াদে বসবাস করেন কিংবা কোনো প্রয়োজনে এখান দিয়ে যান বা ঘুরতে আসেন তবে আপনার অবশ্যই এখানে আসা উচিত। জায়গাটি ভীষণ শীতল, শান্ত এবং অত্যন্ত শান্তিপূর্ণ। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সৌদি পর্যটন কর্তৃপক্ষ তাই পর্যটকদের সবসময় দলবদ্ধভাবে ভ্রমণ করার পরামর্শ দিয়ে থাকেন। যেহেতু দুর্গম পাথুরের পথ পার হয়ে এখানে আসতে হয় তাই 4 হুইল ড্রাইভ বা 4 চাকার শক্তিশালী গাড়ি ব্যবহার করা, নিজেদের প্রয়োজনীয় খাবার ও পানি সাথে রাখা এবং অবশ্যই হাইকিং জুতা পরা আবশ্যক। আধুনিক নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে এজ অফ দ্য ওয়ার্ল্ড যেন মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতির বিশালতার কথা, যেখানে এসে দাঁড়ালে ক্ষণিকের জন্য হলেও থমকে যায় সময়ের চাকা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এই আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর ময়দানে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় শনিবার দুপুরে। তীব্র গরমের মাঝে বক্তৃতা আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রাতেও আন্দোলনকারীরা প্রতিবাদ অব্যাহত রাখেন। মূলত জেনজি প্রজন্মের এই কর্মসূচিতে কৃষক সংগঠন সহ সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রবিবার বক্তব্য দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যন্তর মন্তর ময়দান থেকে বিক্ষোভকারীরা না সরলে ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে সিজেপি প্রধান অভিজিৎকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ বিভাগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 সম্মেলনে যোগ দিয়ে ফ্রান্স থেকে দেশে ফেরার পর এমন হুঁশিয়ারি এলো। এদিকে রবিবার আবারও মেডিকেলের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ধারক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষা দিয়েছেন 22,79,000 জন। গত 3 মে নিট পরীক্ষা হলেও প্রশ্ন ফাঁসের কারণে 12 তারিখ তা বাতিল করে সরকার। এতে হতাশায় আত্মহত্যা করেন অন্তত 14 জন পরীক্ষার্থী। এর জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলেন বিক্ষুব্ধরা।
ভারতের কলকাতার ঐতিহাসিক শহর সোহরাওয়ার্দী এভিনিউর নাম পরিবর্তন করে গোপাল পাঁঠা রোড করার সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে একে ঐতিহাসিক ভুল সংশোধন বলে দাবি করছে বিজেপি, অন্যদিকে সমালোচকদের অভিযোগ ইতিহাসকে বিকৃত করতে চাইছে বিজেপি। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কলকাতার অন্যতম পরিচিত ও ঐতিহাসিক সড়ক সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক। পার্ক সার্কাস সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তন করে বিতর্কিত গোপাল মুখার্জির নামে গোপাল পাঁঠা রোড রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা কেএমসি। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, এটি ইতিহাসের একটি ভুল সংশোধনের পদক্ষেপ। তার দাবি, সোহরাওয়ার্দী একসময় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর সহিংসতা চালিয়েছিলেন। এতদিন কলকাতার প্রধান একটি সড়ক তার নামে ছিল। এবার প্রকৃত নায়ক গোপাল মুখার্জিকে সম্মান জানানো হয়েছে। শুভেন্দুর এই মন্তব্যের পরই শুরু হয় নতুন বিতর্ক। সমালোচকরা বলছেন, যে রোডের সোহরাওয়ার্দী নামটি সরিয়ে দেওয়া হচ্ছে সেটি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে নয়, বরং তার মামা খ্যাতিমান চিকিৎসক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে বলেন, রাস্তার নামটি দীর্ঘদিন ধরে স্যার হাসান সোহরাওয়ার্দীর স্মৃতির সঙ্গে যুক্ত। তৃণমূল নেতা কুণাল ঘোষও এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, পৌরসভা একটি বড় ধরনের ঐতিহাসিক ভুল করেছে এবং সংশ্লিষ্টদের রেকর্ড পুনরায় খতিয়ে দেখা উচিত। ইতিহাস বলছে ১৯৩৩ সালে স্যার হোসেন সোহরাওয়ার্দী জীবিত থাকাকালীন শিক্ষা ও চিকিৎসা জগতে ব্যাপক অবদানের জন্য পার্ক সার্কাস থেকে কসাইপাড়া লেন পর্যন্ত সংযোগকারী সড়কটির নাম তার নামে রাখা হয়। তিনি ১৯৩০ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন রয়্যাল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ডের দ্বিতীয় মুসলিম ফেলো। অন্যদিকে যার নামে সড়কটির নতুন নামকরণ করা হচ্ছে সেই গোপাল মুখার্জি গোপাল পাঁঠা নামেই অধিক পরিচিত। ১৯৪৬ সালের আগস্টে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা গ্রেট ক্যালকাটা কিলিংসের অন্যতম মুখ ছিলেন তিনি। কলকাতা পুলিশের নথিতে তিনি দুর্ধর্ষ অপরাধী হিসেবে চিহ্নিত ছিলেন। ১৯৯৭ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গোপাল পাঁঠা নিজেই দাঙ্গাকালে তার বাহিনীর সহিংস কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। তিনি বলেন, তার অনুসারীরা অসংখ্য মানুষকে হত্যা করেছে, এত বেশি যে তার হিসাব নেই। দাঙ্গাকালে একজন হিন্দুকে হত্যার বিপরীতে ১০ জন মুসলমানকে হত্যার নির্দেশ দেন তিনি। সমালোচকদের মতে, সড়কের নাম পরিবর্তনের মাধ্যমে কলকাতার বহুত্ববাদী ঐতিহ্যের পরিবর্তে একপেশেভাবে একটি বিশেষ রাজনৈতিক আদর্শ তথা বিজেপির হিন্দুত্ববাদী আদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন স্থানে ঐতিহাসিক স্থাপনা, সড়ক ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রবণতা বেড়েছে, যা অতীতকে হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে পুনর্ব্যাখ্যার প্রচেষ্টার অংশ। অন্যদিকে এই সিদ্ধান্তের সমর্থকদের দাবি, বাংলার ইতিহাসে হিন্দু সমাজের সংগ্রাম ও প্রতিরোধের অনেক অধ্যায় দীর্ঘদিন পর্যাপ্ত গুরুত্ব পায়নি। গোপাল পাঁঠার মতো ব্যক্তিত্বদের স্মরণ করার মধ্য দিয়ে সেই সব ইতিহাসকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।